আমি ধোপা সম্প্রদায়ের এক অতি সাধারণ ঘরের মেয়ে ছিলাম। আমার পেশা ছিল ধোপাখানায় জামাকাপড় ধোয়া এবং ইস্ত্রি করা। তখন আমার বয়স ছিল 18। আমাদের সামাজিক অবস্থান নিচু হলেও ঈশ্বর আমাকে অপরূপ সৌন্দর্য দিয়েছিলেন। আমার চুলগুলো ছিল বেশ লম্বা আর ঘন, কিন্তু আমি ছিলাম নিরক্ষর, নিজের নামটুকুও সই করতে পারতাম না। ছোটবেলা থেকে লেখাপড়ার দিকে আমার কোনো আগ্রহই জন্মায়নি। যেহেতু আমরা তথাকথিত নিচু জাতের মানুষ ছিলাম, তাই দুবেলা খাবারের জোগাড় করার জন্য বাবা মা শৈশব থেকেই আমাকে কাজে নামিয়ে দিয়েছিল। আমার বাবা মাও ধোপাখানায় কাজ করতেন এবং তাদের সঙ্গে আমি আর আমার আরও 2 বোনও হাত লাগাতাম। কিন্তু একটু বড় হওয়ার পর আমি নিজের গ্রাম ছেড়ে প্রায় 70 কিলোমিটার দূরে কাকুলি কাকিমা নামের এক মহিলার অধীনে একটা ছোট্ট শহরে কাজ করতে যাই। সত্যি বলতে আমার নিজের গ্রাম ছেড়ে ওই শহরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাবা মা আমাকে বুঝিয়েছিল যে ওই শহরে নাকি অনেক বড় একটা ধোপাখানা আছে এবং সেখানে কাজ পেলে উপার্জনও বেশি হবে। তাই বাবা মায়ের কথা মেনে আমি কাকলি কাকিমার ধোপাখানায় কাজ শুরু করি। সেখানে আমার মতো আরও অনেক মেয়ে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে এসেছিল। আসলে আমাদের সম্প্রদায়ের বেশিরভাগ ছেলে মেয়েই ধোপাখানার কাজে নিযুক্ত থাকে, আর এ কারণেই আমাদের মধ্যে শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি। তবে আমি দেখতে খুবই সুন্দর ছিলাম বলে আমার ভাগ্য হয়তো প্রসন্ন হয়েছিল, কিন্তু তার জন্য আমাকে অনেক কঠিন পরিস্থিতিও মোকাবিলা করতে হয়েছিল। আমি যখন কাকুলি কাকিমার ধোপাখানায় কাজ শুরু করলাম, সেখানে রীতা নামের একটা মেয়ে ছিল যে আমার রূপ দেখে ভীষণ হিংসা করত। বিষয়টা আমি প্রথমে ধরতে পারিনি, অনেক পরে আমার কাছে পরিষ্কার হয়েছিল। কাকুলি কাকিমার ধোপাখানায় যারা কাজ করত তারা অবশ্য আমাকে খুব স্নেহ করত, কারণ আমি স্বভাবগতভাবে খুব শান্ত ছিলাম এবং আমার সুন্দর চেহারার জন্য সবাই আমাকে ভালোবাসত। আমি সকলের কথাই মেনে চলতাম। অন্যদিকে কাকুলি কাকিমা ছিলেন বেশ কড়া মেজাজের। কাজে সামান্যতম ভুল হলেই তিনি আমাকে বকাঝাকা করতেন, কিন্তু তার মনটা ছিল খুব নরম। কারণ যখনই আমার মন খারাপ করত আর আমি বাড়ি যেতে চাইতাম, কাকুলি কাকিমা কখনো আমাকে বাধা দিতেন না। এভাবেই ধোপাখানায় আমার দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। এর মধ্যে রীতার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। রীতা তার মনের সব কথা আমাকে বলতো আর আমিও আমার সব গোপন কথা তাকে জানাতাম। একদিন আমি আর রীতা একসঙ্গে ঘাটে বসে কাপড় কাচছিলাম। ঠিক সেই সময় খুব সুদর্শন এক যুবক মোটর সাইকেল নিয়ে ঘাটের সামনে এসে থামল। তারপর সে বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়ে ইশারায় আমাকে ডাকলো। ছেলেটা যখন প্রথমবার আমাকে ইশারায় কাছে যেতে বলল, আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওই ঘাটে বাইরের কোনো ছেলে বা মেয়ের আসা যাওয়া ছিল না। সেখানে কেবল কাকুলি কাকিমার কর্মচারীরাই থাকতো। ওই যুবককে আমি সেদিনই ঘাটে প্রথম দেখেছিলাম। সে যখন আমাকে ডাকলো, আমি খুব ভয় ভয় তার কাছে এগিয়ে গেলাম। ছেলেটি তখন তার গায়ের শার্টটা খুলে আমার হাতে দিয়ে বলল, এই জামাটা আমাকে কালকের মধ্যে পরিষ্কার করে দেবে। আমি তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বাবু, আপনি কি আমাকেই ডাকছিলেন? আর আপনি এই ঘাটে কেন এসেছেন? এখানে তো শুধু তারাই আসে যারা কাকুলি কাকিমার অধীনে কাজ করে। ছেলেটা আমার কথা শুনে হেসে ফেলে বলল, কাকুলি আমার মায়ের নাম। আমি রাঁচি থেকে কালকেই বাড়ি ফিরেছি। আমার এই শার্টটা একটা বিশ্রী দাগ লেগে গেছে, তাই মা আমাকে এখানে পাঠিয়েছে। মা বলল তোমরা নাকি খুব ভালোভাবে জামা কাপড় পরিষ্কার করো, তাই আমার শার্টটা ভালোভাবে পরিষ্কার করে দিও। ছেলেটি আমার দিকে মিষ্টি হেসে বলল, তোমাকে একটা কথা বলবো? তুমি তো দেখতে ভীষণ সুন্দর। তুমি এখানে কেন কাজ করো? তুমি লেখাপড়া করো না? আমি তখন ছেলেটিকে বললাম, বাবু, আমরা পড়াশোনা করে কি করব? আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা পড়াশোনা চালিয়ে যাব, তাই আমাদের পড়াশোনার কথা বলে কোনো লাভ নেই, এটাই আমাদের পেশা। ছেলেটি তখন মুচকি হেসে বলল, তুমি অশিক্ষিত হলেও এতটাই সুন্দরী যে তোমার চেহারা দেখে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। আর আমার নাম হচ্ছে রোহান, নামটা মনে রেখো, কারণ আমি এখন থেকে প্রায়ই এখানে আসবো আমার জামা কাপড় পরিষ্কার করতে দেওয়ার জন্য। আর কালকে আমার এই জামাটা পরিষ্কার করে আমার বাড়িতে দিয়ে আসবে। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। জানি না কেন ছেলেটির মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমার মনে খুব আনন্দ হয়েছিল। পরের দিন সকালে রোহানের জামাটা সুন্দর করে পরিষ্কার করে যখন আমি কাকুলি কাকিমার বাড়ি গেলাম, তখন দেখলাম ছেলেটি শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছে। সে আমাকে দেখা মাত্রই তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে বলল, আরে বাহ, তুমি আমার জামা নিয়ে এসেছো? তারপর সে জামাটা খুলে দেখে খুব খুশি হয়ে হঠাৎ করে আমার হাত দুটো ধরে বলল, অনেক ধন্যবাদ আমার জামাটা এত সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। আমার হাত দুটো ধরে সে আরও বলল, তুমি তো সারাদিন কাপড় কাচো, তা সত্ত্বেও তোমার হাত দুটো কত নরম।
আমি তো লজ্জার সঙ্গে সঙ্গে নিজের হাত রোহানের হাত থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তার মুখের হাবভাব আর কথা বলার ভঙ্গি দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে রোহান আমার সঙ্গে প্রেমের অভিনয় করছিল। আমি ওই সব থেকে নিজেকে দূরে রাখতে চাইছিলাম, কারণ সে ছিল উচ্চশিক্ষিত আর আমি নিরক্ষর। তার সঙ্গে আমার কোনোভাবেই মেলবন্ধন সম্ভব ছিল না। তাছাড়া তারা ছিল অনেক ধনী আর আমি এক নিচু সম্প্রদায়ের সাধারণ মেয়ে। এসব যদি কাকুলি কাকিমা কোনোভাবে জানতে পারেন, তাহলে তিনি আমাকে তার এত বড় ধোপাখানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। এই ভয়ে আমি ওইসব জটিলতায় জড়াতে চাইছিলাম না। তাই আমি রোহানের আর কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে পড়েছিলাম। আমাদের ধোপাখানা থেকে কাকুলি কাকিমার বাড়ির দূরত্ব ছিল মাত্র 5 মিনিটের। কিন্তু আমিও নিজেকে বেশি দিন আটকে রাখতে পারিনি, কারণ রোহান ধীরে ধীরে আমার আরও কাছে আসার চেষ্টা করতে শুরু করেছিল। সে তো আমাকে দেখার অজুহাতে রোজ ঘাটে চলে আসতো এবং আড়াল থেকে আমাকে দেখত। আমি অনেক দিন তাকে এড়িয়ে চলার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। সে আমাকে তার ভালোবাসার জালে জড়িয়ে ফেলেছিল এবং বলেছিল যে সে আমাকে অনেক সুখে রাখবে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার সঙ্গে আমার বিন্দুমাত্র মিল নেই। আমি দেখতে সুন্দরী হলেও অশিক্ষিত এবং তার মা কোনো দিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। কিন্তু রোহান আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমিও যখন তার প্রেমে পড়ে গেলাম, তখন সে একদিন আমাকে সিনেমা দেখতে নিয়ে গেল। এই কথাটা কিন্তু কেউ জানতো না। এমনকি আমি তখনও রীতাকেও এই বিষয়ে কিছু বলিনি যে আমি কাকুলি কাকিমার ছেলের সঙ্গে প্রেম করি। তখন আমরা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। সেদিন আমি যখন রোহানের সঙ্গে দেখা করে ফিরছিলাম, তখন রীতা আমাকে বলল, তোর ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। রীতার কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়ে বললাম, আমার ব্যাপারে তুই কি জেনেছিস? রীতা তখন বলল, তুই কাকলি কাকিমার ছেলের সঙ্গে রোজ দেখা করিস। রীতা যখন আমার আর রোহানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, তখন আমি বাধ্য হয়ে তাকে সব সত্যি কথা নিজের মুখে বললাম। রীতা সবকিছু শোনার পরে খুব রেগে গিয়ে বলল, তুই যা করছিস সেটা অনেক বড় ভুল, কারণ তুই একটা অশিক্ষিত নিচু জাতের মেয়ে, আর ছেলেটা অনেক শিক্ষিত এবং ধনী। সে তোকে আমের আটির মতো চুষে ফেলে দেবে। সেদিন তুই কেঁদেও কুল পাবি না। আমাদের এত ভালো ভাগ্য হয়নি যে আমাদের মতো সাধারণ মেয়েকে কোনো ভালো ঘরের ছেলে পছন্দ করবে। তাই তোকে আগেই সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু ভুল পথে পা বাড়িয়েছিস। তোর বাবা মা তোকে এখানে টাকা রোজগার করার জন্য পাঠিয়েছে, আর তুই এখানে এসে বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিস। তোর কি মনে হয় একজন শিক্ষিত ধনী আর সুদর্শন ছেলে তোর মতো একটা মূর্খ মেয়েকে কেন বিয়ে করবে? সে তো তোর থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। ও তোর সঙ্গে শুধু ভালোবাসার নাটক করছে। তোর সঙ্গে প্রেমের অভিনয় করে তোর শরীরটাকে ভোগ করবে, তারপর তোকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। রীতার সব কথা শোনার পর আমার খুব কষ্ট হয়েছিল, কারণ রীতা যে কথাগুলো বলেছিল সেগুলো যে সত্যি হবে না তা তো জোর দিয়ে বলা যায় না। আর আমি রোহানকে ততদিনে খুব ভালোবাসতে শুরু করেছিলাম। তার টাকা পয়সা দেখে নয়, আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম। এবং আমি এটাও ভালোভাবে জানতাম যে কাকুলি কাকিমা আমাদের দুজনের ব্যাপারে জানতে পারলে আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আমি বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। পরের দিন আমি রোহানের সঙ্গে দেখা করে রীতার বলা সব কথা তাকে জানালাম, এবং আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম যে সে আমার মতো একজন অশিক্ষিত মূর্খ মেয়েকে কেন পছন্দ করেছে। সে তো আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। সেদিন রোহান আমাকে বলেছিল সে নাকি আমার সৌন্দর্য দেখেই আমার প্রেমে পড়েছে, এবং আমি যে অশিক্ষিত তাতে তার কোনো সমস্যা নেই। সে নাকি গ্রামের সহজ সরল মেয়েদের খুব পছন্দ করে, আর এই জন্যই সে শহরে থাকা সত্ত্বেও কোনো শহরের মেয়েকে পছন্দ করেনি। সে আমার সৌন্দর্য আর নম্র স্বভাব দেখেই আমাকে পছন্দ করেছে। তারপর সেদিন রাতেই রোহান আমাকে তার বাড়িতে ডেকেছিল। কাকুলি কাকিমা যেহেতু বেশিরভাগ সময় লন্ড্রিতেই থাকতেন এবং আমাদের কাজকর্মের দেখাশোনা করতেন, তাই তিনি প্রায় সবসময় সেখানেই থাকতেন। রোহানের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, এবং তার বাবার মৃত্যুর পর থেকেই এই ব্যবসাটা তার মা এক হাতে সামলাচ্ছেন। যেদিন থেকে রীতা আমাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানতে পেরেছিল, সেই দিন থেকে আমি রোহানের সঙ্গে দেখা করার পর সবকিছু এসে রীতাকে বলতাম। জানি না কেন তখন সে আমাকে একটাই কথা বলতো যে এই সব কথা আমাকে শুনিয়ে কি লাভ, তোর প্রেমের কথা তুই নিজের কাছেই রাখ। সেদিন রাতে আমি যখন রোহানের বাড়িতে গিয়েছিলাম, তাদের বাড়ির পিছন দিক দিয়ে আমি রোহানের ঘরে ঢুকেছিলাম। আসলে রোহান আমাকে আগে থেকেই বলে রেখেছিল বাড়ির পিছনের দরজা দিয়ে তার ঘরে আসতে।
সেই দিন আমি যখন তার ঘরে গেলাম, সে আমাকে অনেক আদর করেছিল এবং আমাদের দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তখন আমিও আবেগের বশে তার শরীরের স্পর্শ পেয়ে সবকিছু ভুলে গিয়ে নিজেকে তার কাছে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসা কি আর আদর কি। রোহান যে আমাকে আদর করেছিল সেই কথাগুলো আমি এসে রিতাকে বলেছিলাম। সে তখন খুব রেগে গিয়ে আমাকে বলেছিল, তোর লজ্জা করে না বিয়ের আগেই একটা ছেলের স্পর্শ নিতে? রিতা তো বিশ্বাসই করতে চাইছিল না যে রোহান সত্যি আমাকে ভালোবাসে। পরের দিন বিকেলে যখন রোহান আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন সে আমাকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গে যে বান্ধবীটা থাকে তার নাম কি? আমি তখন বললাম, তার নাম রিতা। রোহান তখন বলল, রিতা নাকি তার জন্য গাজরের হালুয়া নিয়ে গিয়েছিল। আমিই রিতাকে বলেছিলাম যে রোহান গাজরের হালুয়া খুব ভালোবাসে। রোহান আরও বলল যে মিতা নাকি তার জন্য গাজরের হালুয়া নিয়ে গিয়েছিল। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, সে তো আমাদের দুজনের ভালোবাসা মেনে নিতে পারেনি, তাহলে সে রোহানের জন্য গাজরের হালুয়া কেন নিয়ে গেল? এমনকি রোহান তো এটাই ভেবেছিল যে আমি হয়তো নিজের হাতে রান্না করে রিতার হাত দিয়ে পাঠিয়েছি, তাই সে খুব আনন্দের সঙ্গে গাজরের হালুয়াটা খেয়েছিল। কিন্তু হালুয়াটা খাবার পরই রোহান জানতে পেরেছিল যে ওটা রিতা নিজের হাতে রান্না করে তার জন্য নিয়ে এসেছে। আমি আর রিতাকে এই ব্যাপারে জিজ্ঞেস করিনি যে সে কেন রোহানের জন্য গাজরের হালুয়া নিয়ে গেছিল। তার পরের দিন সকালে আমি যখন একজন গ্রাহকের জামাকাপড় কেচে মেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম, ঠিক সেই সময় রিতা এসে বলল, রোহান নাকি আমার জন্য ঘাটের কাছে অপেক্ষা করছে। সে নাকি আমাকে খুব জরুরিভাবে ডেকেছে। রোহান আমাকে ডেকেছে? এই কথাটা শুনে আমি পরিষ্কার করা কাপড়গুলো সেখানেই রেখে তাড়াতাড়ি রোহানের সঙ্গে দেখা করতে ছুটলাম। কিন্তু ঘাটের কাছে গিয়ে দেখি রোহান সেখানে নেই। তাই আমি সোজা তার বাড়িতেই দেখা করতে চলে গেলাম। ওই সময় কাকলি কাকিমার লন্ড্রিতেই ছিলেন, তাই তিনি জানতেও পারতেন না যে আমি রোহানের সঙ্গে তার ঘরে দেখা করতে যেতাম। রোহানের সঙ্গে দেখা করে আমি যখন ফিরে এসে জামাকাপড়গুলো মেরে দিতে গেলাম, তখন সেগুলোর অবস্থা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ ওই জামাকাপড়গুলোতে কেউ এত বেশি পরিমাণে নীল দিয়েছিল যে সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ওই জামাগুলোর মধ্যে একটাও সাদা রঙের ছিল না, আর নীল তো সাধারণত সাদা রঙের জামাতেই ব্যবহার করা হয়। আমি যে জামাকাপড়গুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোর কোনোটা ছিল লাল আর কোনোটা হলুদ, এবং সেই দামি জামাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। ঠিক সেই মুহূর্তে কাকলি কাকিমা যখন দেখলেন এক বালতি জামাকাপড় নষ্ট হয়ে গেছে, তখন তিনি আমাকে অনেক কড়া কথা শোনালেন। আমার তখন মনে হচ্ছিল কেউ যেন আগে থেকেই কাকলি কাকিমাকে বলে রেখেছিল যে কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। কাকলি কাকিমা ভীষণ রেগে গিয়ে আমাকে বললেন, তুই যে গ্রাহকের জামাকাপড় নষ্ট করেছিস এটার টাকা কে দেবে? আমি তোর বেতন থেকে এই টাকা কেটে নেব, কারণ তুই যে জামাকাপড়গুলো নষ্ট করেছিস তাতে আমার ধোপাখানার সুনাম নষ্ট হবে, আর আমি আমার ব্যবসার নাম খারাপ হতে দিতে চাই না। তাই এই জামাকাপড়গুলো যেভাবেই হোক তোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, নইলে আমি তোকে ছাড়ব না। আর এই ভুল যদি তুই দ্বিতীয়বার করিস তাহলে তোকে আমি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কাকলি কাকিমার কথা শুনে ভয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম এবং কাকিমার পা ধরে বললাম যে আমি এই জামাকাপড়গুলো খারাপ করিনি, জানি না কে এই কাজ করেছে। কাকলি কাকিমা তখন বললেন, এই কাপড়গুলো কাচার দায়িত্ব তোর ছিল, তাহলে তুই ছাড়া আর কে এই কাজ করবে? কাকলি কাকিমা আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইলেন না। তিনি আমাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেলেন। কাকলি কাকিমা চলে যাবার পর আমার মনে পড়ল, আমি যখন কাপড়গুলো মেলে দিতে যাচ্ছিলাম ঠিক সেই সময় রিতা আমাকে বলেছিল যে রোহান আমাকে ঘাটি নেকেছে। তাহলে কি রিতা জেনে শুনেই ওই কাপড়গুলো নষ্ট করেছিল, যাতে কাকলি কাকিমা আমাকে বকা দেন এবং আমাকে এই ধোপাখানা থেকে বের করে দেন? আমার তো রিতার উপরেই সন্দেহটা দৃঢ় হচ্ছিল। সবকিছু বুঝতে পেরে আমি যখন রিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে সে কেন আমার সঙ্গে এমনটা করেছে, কেন সে আমার পরিষ্কার করা কাপড়ে নীল দিয়েছে এবং কাপড়গুলো নষ্ট করেছে, তখন রিতা খুব রেগে গিয়ে আমাকে বলল, আমি কেন তোর গ্রাহকের কাপড় নষ্ট করতে যাব? আর তোর কাছে কোনো প্রমাণ আছে যে এই কাজটা আমিই করেছি? রিতা যখন কোনোভাবেই স্বীকার করল না যে এই কাজটা সে করেছে, তখন আমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এসেছিলাম। এর ঠিক 2 দিন পর আমি যখন সন্ধ্যায় একজন গ্রাহকের জামাকাপড় ইস্ত্রি করছিলাম, তখন হঠাৎ করে বিদ্যুৎ জ্বলে গেল।
আমি যখন লণ্ঠন আনার জন্য পাশের ঘরে গেলাম, তার কিছুক্ষণ পরে ঘরে ফিরে এসে দেখি আমি যে জামাটা ইস্ত্রি করছিলাম সেই জামার উপরে কেউ ইচ্ছেকৃতভাবে গরম ইস্ত্রিটা রেখে জামাটাকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু ওই ঘরে তো আমি আর রীতা থাকতাম, বাকি মেয়েরা তো পাশের ঘরে থাকতো। তার মানে এই কাজটাও কি রীতাই করেছে? জামাটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গ্রাহকের জামাটা পুড়ে যাওয়ায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ কাকলি কাকিমা তো এটাই ভাববেন যে আমি বারবার জেনে শুনে ভুল করছি। ওই সময় ভয়ে আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তখন কিন্তু রীতা ঘরের মধ্যে ছিল না। তাহলে এত জঘন্য কাজটা কে করেছিল? আমার সন্দেহটা আবারও রীতার উপরেই গিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে কাকলি কাকিমা হঠাৎ করে ঘরের ভেতর চলে এলেন। কাকলি কাকিমাকে দেখে ভয়ে আমি ওই পুড়ে যাওয়া শ্যাটটা আমার পেছনে লুকিয়ে ফেললাম। কাকলি কাকিমা এসে যখন জিজ্ঞেস করলেন ওই গ্রাহকের জামাকাপড়গুলো ইস্ত্রি করা হয়েছে কিনা, তখন আমি ভেবেছিলাম কাকিমাকে কোনো অজুহাত দিয়ে বলবো যে এখনো ইস্ত্রি করা হয়নি। কিন্তু আমি যখন হাতটা পেছনে রেখেছিলাম তখন কাকিমা বললেন, তুই আমাকে দেখে কি লুকাচ্ছিস? এই বলে কাকিমা আমার হাত থেকে জামাটা কেড়ে নিলেন। জামাটা যে পুড়ে গেছে এটা দেখে তিনি নিজের কপালে হাত দিয়ে জোরে চিৎকার করে বললেন, সর্বনাশ! এ কি করেছিস তুই? কাকুলি কাকিমা ভীষণ রেগে গিয়ে বললেন, তুই আমার গ্রাহকের জামাটা পুড়িয়ে দিয়েছিস, তোকে তো আমি আর ছাড়বো না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। কাকলি কাকিমার মুখ থেকে পুলিশের কথা শুনে আমি খুব ভয়ে তার হাতে পায়ে ধরে বললাম যে আমি কিছু করিনি এবং আমি কিছুই জানি না যে বিদ্যুৎ চলে যাবার পর এই ঘরে কে এসেছিল এবং কে এই জামাটাকে পুড়িয়েছে। তখন কাকিমা খুব রেগে বললেন, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই কালকের মধ্যেই নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবি। আমি তোর মুখ দেখতে চাই না, কারণ তোর জন্য আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে। তাই তুই কাল সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে বেরিয়ে যাবি, নইলে আমি বাধ্য হব তোকে পুলিশের হাতে দিতে। কাকুলি কাকিমা এই কথা বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। সেদিন আমি সারা রাত ধরে কেঁদেছিলাম। রাত 12টার সময় আমি রোহানের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে গেলাম। সেই সময় রোহান ঘুমোচ্ছিল। আমি তার পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আমাকে কাঁদতে দেখে সে আমাকে ঝরিয়ে ধরে বলল, আরে শিউলি, তুমি এভাবে কাঁদছো কেন? আসলে আমার নাম শিউলি। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, তোমার মা আমাকে কালকেই এখান থেকে চলে যেতে বলেছেন। তখন রোহান বলল, কেন? আমার মা তোমাকে এখান থেকে চলে যেতে বলেছে কেন? আমি তখন বললাম, আমি যে অপরাধ করিনি সেই দোষ আমার ঘাড়ে এসে পড়েছে। রাতে যখন আমি একটা গ্রাহকের জামা ইস্ত্রি করছিলাম তখন বিদ্যুৎ চলে যাওয়ায় আমি পাশের ঘরে লণ্ঠন আনতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখি গ্রাহকের জামাটা কেউ পুড়িয়ে দিয়েছে। আমার খুব ভালোভাবে মনে আছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পর আমি গরম ইস্ত্রিটা জামার পাশে রেখেছিলাম, কিন্তু কেউ দুষ্টুমি করে ইস্ত্রিটা জামার উপরে রেখে দিয়েছে এবং আমি এসে দেখি জামাটা পুড়ে গেছে। এই বলে আমি যখন খুব কাঁদছিলাম তখন রোহান অনেক ভালোবেসে আমার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি কালকে আমার মাকে সব কিছু বলে দেব এবং দেখবে মা আমাদের সম্পর্কটা অবশ্যই মেনে নেবে, কারণ মা আমাকে অনেক ভালোবাসে। রোহানের কথা শুনে আমি তাকে বললাম, তুমি আমাকে সত্যিই বিয়ে করবে তো? রোহান তখন বলল, কোনো সন্দেহ আছে নাকি? তোমাকে যখন ভালোবেসেছি তখন তোমাকেই বিয়ে করব। জানি না কেন সবকিছু জানার পরেও যে কাকলি কাকিমা আমাকে তার বাড়ির বউ করবেন না, তা সত্ত্বেও রোহানের উপর আমার অনেক বিশ্বাস ছিল যে সে যেভাবেই হোক তার মাকে মানিয়ে নেবে। সেদিন রাতে রোহানের সঙ্গে কথা বলার পর আমি চুপচাপ আমার ঘরে ফিরে এসেছিলাম। ওই সময় রীতা জেগেছিল। সে তখন আমার দিকে বিদ্রুপের হাসি হেসে হাততালি দিয়ে বলল, কালকে তো তোকে এখান থেকে চলে যেতে হবে, তাহলে কালকের পর থেকে তুই রোহানের সঙ্গে কিভাবে দেখা করবি? আমি তোকে বলেছিলাম না, তুই নিজের যোগ্যতার বাইরে গিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিস। এবার দেখলি তো তোর সঙ্গে কত খারাপ হলো। তুই যদি নিজের কাজের ওপর মন দিতিস তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তোকে কাল এখান থেকে চলে যেতে হবে। যদি আমার কথা শুনতিস তাহলে আজ তোর সঙ্গে এত খারাপ হতো না। কি জানি কেন রীতার কথা শুনে আমার মনে একটা খটকা লাগলো। তখন আমি তাকে বললাম, তাহলে কি তুই এই সব কিছু করেছিস আমাকে এখান থেকে বের করার জন্য? রীতা তখন ভীষণ রেগে গিয়ে বলল, আমি তো তোর ভালো চাই, আমি কেন তোর ক্ষতি করতে যাব? তোর সঙ্গে বেশি কথা বলে কোনো লাভ নেই, আমি এখন ঘুমোবো। আর এমনিতেও তোর সঙ্গে আর কথা বলে কি হবে, তোকে তো কাল এখান থেকে চলেই যেতে হবে। কি জানি কেন রীতার কথা শুনে আমার মনে হচ্ছিল যে সে যেন মনে মনে খুব খুশি হয়েছে আমার এখান থেকে চলে যাওয়ার কথা শুনে। পরের দিন সকালে আমি যখন নিজের কাপড় চোপড় গোছাচ্ছিলাম তখন কাকুলি কাকিমা আমাকে তার বাড়িতে ডেকে পাঠালেন।
আমি তো এটা ভেবেই ভয় পাচ্ছিলাম যে নিশ্চয়ই রোহান তার মাকে এতক্ষণে সবকিছু বলে দিয়েছে এবং তার মা এবার আমাকে হয়তো মেরেই ফেলবেন। তবু আমি ভয়ে ভয়ে তাদের বাড়ি গেলাম, কারণ তাদের বাড়ি না গিয়ে আমার আর কোনো উপায় ছিল না। আমি তো সেখান থেকে চুপচাপ পালিয়েও যেতে পারতাম না। তাই আমি ভয়ে ভয়ে রোহানের বাড়ি গেলাম কাকলি কাকিমার সঙ্গে দেখা করতে। আমি যখন তাদের বাড়ি পৌঁছালাম তখন কাকিমা আর রোহান একসঙ্গেই দাঁড়িয়েছিল। আমি কাকিমাকে দেখে ভয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন কাকিমা বললেন, ভূতের ওটো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের ভেতরে চলে আয়। আমি তো এত বেশি ঘাবড়ে গিয়েছিলাম যে আমার শরীর থেকে অনবরত ঘাম ঝরছিল এবং আমি কাকুলি কাকিমার সামনে চুপচাপ মাথা নিচু করেই দাঁড়িয়েছিলাম। সেখানে রোহানও দাঁড়িয়েছিল, কিন্তু আমার তার দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস হচ্ছিল না। তারপর কাকিমা বললেন, তুই একটা অশিক্ষিত মূর্খ মেয়ে হয়ে আমার ছেলেকে ভালোবেসেছিস। ঠিক আছে, তুই অশিক্ষিত আর মূর্খ হলেও আমি তোকে আমার বাড়ির বউ করব, কারণ আমার ছেলে তোকেই পছন্দ করেছে। তাই আমার কাছে আর কোনো উপায় নেই, আর কিছু করারও নেই। তাই আমি তোকে নিজের বাড়ির বউ করতে রাজি আছি। কাকিমার কথা শুনে আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না যে তিনি আমাকে তার বাড়ির বউ হিসাবে গ্রহণ করতে রাজি হয়েছেন। আমি তখন খুব খুশি হয়ে তার পা ধরে আশীর্বাদ নিলাম। উনি আমাকে আশীর্বাদ করে বললেন, তুই মূর্খ হলেও দেখতে ভীষণ সুন্দরী, আর এই কারণেই আমি রাজি হয়েছি, কারণ একটা গুণ না থাকলেও আর একটা গুণ তো আছে। এই বলে উনি নিজের হাতের একটা সোনার আংটি খুলে আমাকে দিতে চাইলেন। কিন্তু আমি যখন আংটিটা নিতে রাজি হচ্ছিলাম না, তখন উনি ধমক দিয়ে বললেন, আমার কথা না শুনলে কিন্তু গালে চড় মারবো, তাই চুপচাপ এই আংটিটা নিয়ে নে, এটা আমার আশীর্বাদ। রোহান তখন চোখের ইশারায় আমাকে আংটিটা নিতে বলল। রোহানের ইশারা বুঝতে পেরে আমি কাকুলি কাকিমার দেওয়া আংটিটা নিলাম। সেদিন আমি ভীষণ খুশি ছিলাম, কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি রোহানকে এত সহজে পেয়ে যাব। নিজের হাতে সোনার আংটিটা আমাকে দেওয়ার পর তিনি বললেন, খুব তাড়াতাড়ি রোহানকে নিয়ে তোদের বাড়ি যাব তোর আর রোহানের বিয়ের ব্যাপারে কথা বলতে। বিয়ের কথা শুনতেই আমি লজ্জায় সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। লজ্জায় আমার গাল দুটো টকটকে লাল হয়ে গেছিল। আমি যখন ঘরে ফিরে এলাম তখন রীতা আমার হাসি মুখ দেখে বলল, তুই এখনো এখান থেকে যাসনি? আর তুই এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? কাকিমা তোকে কি বলেছিল মনে নেই? রীতার কথা শুনে আমি খুব আনন্দের সঙ্গে তাকে বললাম, আমার আর এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো এখানকার মালকিন হতে চলেছি। রীতা তখন ভীষণ রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, কি সব আজে বাজে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? কালকের কথাটা ভুলে গেছিস নাকি? আমি তখন রীতাকে বললাম, আমি কিছুই ভুলিনি, আমার সব কিছু মনে আছে। আসলে কাকলি কাকিমা আমাকে ডেকেছিলেন, আর উনি রোহান আর আমার সম্পর্কটা মেনে নিয়েছেন। কাকলি কাকিমা যে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন এই কথাটা শুনতে রীতা খুব রেগে আমার দিকে বড় বড় চোখ করে বলল, কাকিমা তোদের সম্পর্কটা মেনে নিয়েছে? এটা হতেই পারে না। আমি তোটা এখান থেকে বের করার জন্য কত ষড়যন্ত্র করলাম, আর কাকিমা এত সহজে তোদের সম্পর্কটা মেনে নিল? আমি এটা হতে দেব না। রীতার মুখ থেকে এসব কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মানে আমার সন্দেহটা একদম ঠিক ছিল। আমি তখন রীতাকে বললাম, তার মানে তুই আমাকে এখান থেকে বের করার জন্য এসব করেছিস? প্রথমে জামা কাপড় নষ্ট করা এবং পরে গ্রাহকের জামা পুড়িয়ে দেওয়া, এইসব তোরই ষড়যন্ত্র ছিল? রীতা তখন রেগে দাঁত কিরমির করে আমার মুখের কাছে আঙুল তুলে বলল, হ্যাঁ, এইসব আমি করেছিলাম, যাতে তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কারণ তুই আমার দু চোখের বিষ হয়ে দাঁড়িয়েছিস, আর তোকে আমি এখান থেকে বের করবই। আমি তখন রীতাকে বললাম, আমি তো তোকে অনেক কাছের মানুষ মনে করতাম, আমি তো তোকে খুব ভালোবাসতাম, তোকে নিজের বোন ভেবে আমার মনের সব কথা তোর সঙ্গে বলতাম, আর তুই কেন আমার সঙ্গে এমনটা করলি? তুই কেন আমার ক্ষতি করতে চাস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন আমার ক্ষতি করতে চাস? রীতা তখন রাগে চিৎকার করে বলল, তুই যদি মূর্খ অশিক্ষিত হয়ে রোহানের মতো ছেলেকে পেতে পারিস, তাহলে আমি কেন রোহানকে পাবো না? রোহান শুধুমাত্র আমার, আর রোহানের সঙ্গে বিয়ে আমি করব, আর তোকে আমি আমার রাস্তা থেকে সরিয়েই ছাড়বো। আমি এটা দেখতে পারবো না যে তোর চোখের সামনে তোর সঙ্গে রোহানের বিয়ে হবে। আমার খুব হিংসা হয় যখন তুই রোহানের সঙ্গে দেখা করতে যাস। রীতার মুখ থেকে এই জঘন্য কথাগুলো শুনে আমি তাকে বললাম, ছি, তুই এত নিচু মনের মেয়ে? তার মানে তুই আমার ভালোবাসাটা সহ্যই করতে পারিস না? ছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তোর মনের ভেতর এত নোংরানি ভরা আছে। আমার কথা শেষ হতে না হতে রীতা হঠাৎ করে আমার চুলের মুঠি ধরে আমাকে মারতে শুরু করলো। ও বলল, আজ আমি তোকে নিজের হাতেই শেষ করে দেব, কারণ রোহানকে তো শুধুমাত্র আমি বিয়ে করব, রোহান শুধুমাত্র আমার। এই বলে সে যখন আমাকে মারতে শুরু করলো, এমনকি সে আমার মুখে হাত ঢুকিয়ে গাল দুটো ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। আমি যখন যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি ও হাত পা ছুটতে শুরু করলাম, তখন পাশের ঘর থেকে কাকিমা ও বাকি মেয়েরা আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে ছুটে এলো।
আসলে রীতা খুব হিংস্রভাবে আমাকে মারতে শুরু করেছিল। তার শরীর স্বাস্থ্য যেহেতু আমার থেকে অনেকটাই ভালো ছিল, তাই আমি নিজেকে তার হাত থেকে ছাড়াতে পারছিলাম না। সেই যখন আমার গলা চেপে ধরেছিল, তখন আমি হাতের কাছে যা পাচ্ছিলাম তাই ছুঁড়ে মারতে শুরু করেছিলাম এবং চেষ্টা করছিলাম নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যেতে, কিন্তু আমি পারিনি। ঘরের ভেতরে যখন অনেক বেশি ধস্তাধস্তি শুরু হয়েছিল, তখন পাশের ঘর থেকে কাকিমা ও বাকি মেয়েরা ছুটে এসেছিল। ঘরে এসে তারা যখন দেখলো রীতা আমাকে খুব বাজেভাবে মারছে, তখন তারা সবাই মিলে রীতাকে চেতে ধরলো এবং কাকলি কাকিমাকে ফোন করে আমাদের ঘরে ডাকলো। তারপর কাকলি কাকিমা এসে যখন দেখলেন আমার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে রীতা, তখন তিনি ভয় পেয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হলেন। রীতার মাথায় যেহেতু আমাকে মারার ভূত চেপেছিল, তাই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেদিন তো আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম হয়তো আজকেই আমার শেষ দিন, হয়তো রীতার হাতেই আমার মৃত্যু হবে। কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন। ওই ঘটনাটা ঘটার 15 দিনের মধ্যেই কাকলি কাকিমা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা মাকে রোহান আর আমার বিয়ের প্রস্তাব দিলেন। আমার বাবা মা তো ভীষণ খুশি হয়েছিলেন। বিয়ের পরে আমি এখন শ্বশুর বাড়িতেই আছি। এখন আমি কাকলি কাকিমাকে মা বলে ডাকি। শ্বশুর বাড়িতে আমি অনেক সুখে আছি। আসলে রীতা যখন জানতে পেরেছিল যে আমার সঙ্গে রোহানির সম্পর্ক রয়েছে, তখন থেকেই তার মনে আমার প্রতি হিংসা জন্মেছিল। সে এটা মেনে নিতেই পারছিল না যে আমার মতো একজন অশিক্ষিত মেয়েকে রোহানের মতো একজন সুদর্শন ও শিক্ষিত ছেলে পছন্দ করেছে। তাই সে ভেবেছিল আমাকে ধোপাখানা থেকে বের করে দিয়ে সে নিজে রোহানকে তার প্রেমের জালে ফাঁসাবে। কিন্তু রোহান তো আমাকে মন থেকে ভালোবাসতো, সে আমাকেই পছন্দ করত। এমনকি রীতা নাকি অনেকবার লুকিয়ে রোহানের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিল, কিন্তু রোহান তার দিকে ফিরেও তাকাতো না, কারণ রোহান তো আমাকে ভালোবাসতো। আর রীতা এটা বুঝতেই চায়নি যে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, এটা তো মন থেকে হয়, এটা মনের অনুভূতি। তাই জোর করে ভালোবাসা কখনো কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। এই ভুলটা কখনোই কাউকে করা উচিত নয়। রীতা নাকি এখন জেল থেকে ছাড়া পেয়ে এখান থেকে অন্য কোনো শহরে চলে গেছে, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন আমি রোহানের সঙ্গে অনেক সুখে আছি। রোহান আমাকে অনেক ভালোবাসে, এমনকি রোহানের মাও আমাকে খুব স্নেহ করেন এবং আমিও তাদের অনেক যত্ন নিই। আমার বাবা মা মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করার জন্য আমার শ্বশুর বাড়িতে আসেন। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে রোহানের মতো এত ভালো একজন ছেলে আমার ভাগ্যে জুটবে এবং আমি এত ভালো একজন শাশুড়ি পাবো। এই জন্যেই বলে ভালোবাসা কখনো কেড়ে নেওয়া যায় না, ভালোবাসা তো ভালোবাসা দিয়েই জয় করতে হয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।